জামাতে ইসলাম তো ইন্টারন্যাশনালি খেলতেছে এখন। জোহরান মামদানি নিউ ইয়র্কের নতুন মেয়র, ইয়াং, একদম ইয়াং। উনি কে জানেন? উনি কিন্তু একজন পরিচালকের ছেলে। ওনার মার নাম মীরা নায়ের। 1988 সালে একটা ছবি রিলিজ করছিল, সালাম বোম্বে। হ্যাঁ, ছবিটা দেখেন, খুব ভালো ডাইরেক্টর। ওনার ছেলে এই মামদানি কঠিন পথ পাড়ি দিয়ে আসছে। উনি কিন্তু ফাইট দিছে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ফিলিস্তিনের পক্ষে সবসময় লড়াই করছে। হ্যাঁ, ফিলিস্তিনি ঝান্ডা নিয়ে নিউ ইয়র্ক সিটিতে দাঁড়ায় থাকতো। ইসরায়েলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ছিল এই মামদানি। হ্যাঁ, জানেন, এরকম কথাও বলছে যে নেতাহু যদি নিউ ইয়র্ক সিটিতে আসে তারে বাইন্দা রাখুম, মানে গ্রেফতার করুম, এরকম হুমকিও দিছে। উনি যখন প্রথম এই ফেসবুকে ঘোষণা দিল যে আমি মেয়র হইতে চাই, অনেকে হাসাহাসি করতো। আর মুসলমান গয়লা বুঝেনি তো, অনেক কটূক্তি ওনাকে শুনতে হয়েছে, অনেক অপবাদ শুনতে হয়েছে, অনেক রকম মিথ্যা অভিযোগ ওনার নামে আনা হয়েছে ওইখানকার পত্র পত্রিকায়, কিন্তু কিছুই রুখতে পারে নাই। কারণ কি জানেন? ওনার পিছনে ছিল বাঙালি কমিউনিটি। এই বাঙালিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, ওনার পাশে দাঁড় করাইছে কে জানেন? জামাতে ইসলামের মীর কাসেম আলীর ভাইয়ের বউ। এবং জোহরান মামদানি কিন্তু কৃতজ্ঞতা জানাইছে এই ভাইয়ের বউর কাছে, মানে মীর কাসেম আলী সাহেবের ভাইয়ের বউর কাছে। দেখেন, জামাতে ইসলাম এখানেও জড়িত। খেয়াল করছেন? আমরা অনেক সময় কত তুচ্ছ তাচ্ছিল্য করে কত কথা বলি, এরা কাঠমোল্লা, টুপি আর দাড়ি লইয়া এরা কি ফরেন পলিসি মেনটেন করতে পারবে? বিদেশে এদেরকে পাত্তা দিবে? দেখেন পাত্তা দেয় কিনা। বাংলাদেশের বংশদূত, জামাতে ইসলামের কর্মী, মামদানির নির্বাচনের জয়ের কারিগর, হ্যাঁ, পিছনের জয়ের কারিগর এই জামাতে ইসলামের কর্মী। এবার চিন্তা করেন কোন পর্যন্ত হাত। আর কিছুদিন আগে তো দেখছেনই ডাক্তার শফিকুর রহমান স্যার কিভাবে 30 থেকে 35টা বিদেশি কূটনৈতিকের সাথে মিটিং করলো এই বাড়িধারায়। এরপর আমেরিকা যায় ডিপ স্টেটের অনেকের সাথে মিটিং করছে। আমরা কিছুদিন আগে শুনি নাই আমেরিকা বলছিল জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, ওরা ভদ্র, এরকম কথা শুনছি না? এগুলা কি মিথ্যা ছিল? না, মিথ্যা ছিল না। কেন মিথ্যা ছিল না? এই মামদানির নির্বাচনে বোঝা যায় বাংলাদেশে বৈশা ওইখানে প্রভাব বিস্তার করতে পারে জামাতে ইসলাম, এবং জামাতে ইসলাম প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের ডাকসুর নির্বাচনে। হ্যাঁ ভাই, এই যে ছাত্র শিবির যে জয় করে আসলো, এর প্রভাব আছে তো জামাতে ইসলামের, নিশ্চয়ই আছে, তাই না? ওনাদেরই তো সন্তান ছাত্র শিবিরের সবাই। কিন্তু এই ডাকসুর নির্বাচনটা আগে হয়ে যাওয়াতে একটা বিরাট প্রবলেম দেখা দিছে। হ্যাঁ, বিরাট প্রবলেম। কারণ কি জানেন? এই যে হ্যাঁ না ভোটটা থাইমা গেল, গণভোটটা থাইমা গেল, জুলাই সনদপত্রের স্বীকৃতিটাদের থাইমা গেল, এর পিছনে কারণ কি জানেন? এই ডাকসুর নির্বাচন 4টা বিশ্ববিদ্যালয়তে যেভাবে জয় নিয়ে আসছে এবং যে বার্তা সারা বাংলাদেশে ছড়াই দিছে, ওইটাই হইল একমাত্র ভয়। এখন যদি এই হ্যাঁ না ভোট, এই গণভোট যদি হ্যাঁ যুক্ত হয়ে যায়, তাহলে সেকেন্ড বার্তাটা কি গেল সারা দেশে? হায় হায়, ডাকসুতে যেমন পরাজয়, এখানেও পরাজয়। না পরাজয় মানি তো জানেন, পুরা টিমটাই পরাজয়। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনটাই পরাজয় হয়ে যায়। এই বার্তাটাই তো চলে যায়। খুব সহজ অঙ্ক, যার জন্য মাইনা নিতেছে না। দেখেন, ওনারা দিনের পর দিন, মাসের পর মাস একসাথে বৈশা ওইখানে দস্তখত করলো। আমরা নিজের চোখেই তো দেখলাম ওই 17 তারিখে ওনারা দস্তখত করলো। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, মির্জা ফখরুল সাহেব একবার ছাতা ধরে রাখছে এবং পড়তেছিল। সালাউদ্দিন আহমেদ, আবার দেখেন সালাউদ্দিন আহমেদ সাহেব ছাতা ধরছে, মির্জা ফখরুল সাহেব পড়তেছিল, তারপরে সিগনেচার করলো, আমরা চোখেই দেখলাম। এখন বলতেছে এটা চিটিং কেস হয়ে গেছে, বুঝছেন? এবং আরো ভয়াবহ কথা বলছে যে গণভোটের কোনো সুযোগই নাই বর্তমান সংবিধানে। এটা কে বলছে জানেন? ওনাদের খুব বড় হেভি ওয়েট নেতা আমির খসরু সাহেব। হ্যাঁ, আমির খসরু সাহেব বলছে যে এই সংবিধানে গণভোটের, হ্যাঁ না ভোটের কোনো সুযোগই নাই। কথা কিন্তু মিথ্যা বলে নাই, কথা মিথ্যা বলে নাই। এই সংবিধানে তো নাই। বাংলাদেশে হ্যাঁ না ভোট হয়েছে 3বার। একবার করছে আমাদের শহীদ প্রেসিডেন্ট সাহেব, ওনার পরে কে আসছে? আমাদের এরশাদ সাহেব, এরশাদ সাহেবের পরে শেখ হাসিনা আপা। হ্যাঁ, উনিও কিন্তু হ্যানা ভোট করছে। উনার হ্যানা ভোটটা আবার অন্যরকম ছিল, মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কে সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে,
প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট পদ্ধতিটাকে চেঞ্জ কইরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে সর্ব করার জন্য ওই হ্যাঁ না ভোটটা ছিল। ওই হ্যাঁ না ভোটে হ্যাঁ পাশ কইরা উনি প্রধানমন্ত্রী হইয়া এরপরে কি করছে জানেন? ওই হ্যাঁ না ভোটটা সংবিধান থেকে ফেলে দিছে। তার মানে কি জানেন? এই সংবিধানে যখন যার যেটা মন চাইছে ঢুকাইছে, আবার বাদ দিছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার এক পক্ষ এসে ঢুকাইছে, ওনারা এসব বাদ দিছে। তার মানে এই সংবিধান তো উলট পালট হইতে হইতে এই পর্যন্ত আসছে। এখন উলট পালট হইতে অসুবিধা কি? এখন বড় অসুবিধাটা হয়ে গেছে ডাকসুর নির্বাচন। এই ডাকসুর নির্বাচনটা যদি না হইতো, অথবা ছাত্র শিবির যদি ফেল করতো, তাহলে এই গণভোটটা কিন্তু হয়ে যেত। ভয়টা ওইখানেই। এই কথাগুলাই কিন্তু আমাদের তাহের সাহেব বলছে। আবার এদিক থেকে দেখেন আমাদের আব্বাস সাহেব কি বলতেছে। উনি বলতেছে আমরা কিন্তু অনেক ভদ্র, অনেক ভদ্রতা দেখাইছি, অনেক কিছু সহ্য করছি, কিন্তু আমাদেরকে বাধ্য করেন না। আমরা যদি মাঠে নামি ট্যাবলেট খাওয়ার সময় পাবেন না। ট্যাবলেট, হায় হায়, ট্যাবলেট খাওয়াইতে চায় কারে? ডাক্তার তাহের সাহেবকে, ডাক্তার শফিকুর রহমান স্যারকে ট্যাবলেট খাওয়াইতে চায়। ওনারা দুজনই ডাক্তার। এখন ইনি কার থেকে প্রেসক্রিপশন নিয়ে আইলো এই ট্যাবলেটের, এক আল্লাহ জানে। আরো কি বলছে জানেন? ৭১ আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন। হ্যাঁ ভাই, ওই যে ওই ফ্যাক্টরিতে আবার ঢুকে গেল। ওই ফ্যাক্টরি, ৭১ একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি থেকে ভাই প্রতি বছরই মুক্তিযোদ্ধার জন্ম নেয়। হ্যাঁ ভাই, এই ফ্যাক্টরি থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধার জন্ম নেয়। আমাদের দেশে এরকমও মুক্তিযোদ্ধা আছে ৭১ যার বয়স ছিল ৬ থেকে ৮ বছর। হ্যাঁ ভাই, ৬ থেকে ৮ বছর। এমনও শুনছি ৩ বছরের বাচ্চাও নাকি মুক্তিযোদ্ধা ছিল। নতুন নতুন এই মুক্তিযোদ্ধা জন্ম নেয় এই মুক্তিযোদ্ধার ফ্যাক্টরি থেকে। এই কথাটার ইঙ্গিত কে দিছে জানেন? সাদেক কাইয়ুম। হ্যাঁ ভাই, সাদেক কাইয়ুম তো আজকে অগ্নি ঝরা বক্তৃতা দিছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখেন, বাংলাদেশে আজ পর্যন্ত যত বিপ্লব হয়েছে, ৭১ স্বাধীনতা বলেন, এর আগে ৫২ ভাষা আন্দোলনের কথা বলেন, সেখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, এই ছাত্ররাই প্রথম মাঠে নামছে। ওনারা নামার পরই ওনাদের পিছনে শক্তভাবে দাঁড়াইতো কারা? এই বাংলাদেশের বঞ্চিত জনগণ, ওনারাই দাঁড়াইতো। তারপরে বিপ্লব হইতো। কিন্তু এই বিপ্লবের পরে বিপ্লবের সুফল কেউ ঘরে তুলতে পারে নাই। কেন পারে নাই জানেন? আমাদের ওই যে হাত পা বাঁধা থাকে অন্য কোনো দেশের কাছে, তারা আমাদেরকে ওই যে কাঠপুতলির মতন নাচায়, সুতা দিয়া নাচাইতে থাকে, সুতা দিয়া বাইন্দা রাখে। তো যার কারণে বারবারই বিপ্লব বিফল হয়েছে। তারপর ওইটার সুফল কে ঘরে তুললো? ওই বিপ্লবের কারণেই তো বিএনপির জন্ম হইল। আজকে সেই দিন, এই ৭ই নভেম্বরে জনতা সিপাহী বিপ্লবের কারণেই কিন্তু বিএনপির জন্ম। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে আটকায় রাখছিল। এই জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পরই এই দেশের হাল ধরছিলেন। এগুলা ভুলে গেলে হবে না। কিন্তু হাল ধরার আগে হ্যাঁ না ভোটটা কইরা নিছিল। যে হ্যাঁ না ভোটটার সুফল এরশাদ সাহেব ভোগ করছে এবং শেখ হাসিনা ভোগ করছে। ভোগ কইরা ওইটা সংবিধান থেকে ফেলে দিছে। যার জন্য বলছে এই সংবিধানে কোনো সুযোগ নাই হ্যাঁ না ভোটের, গণভোটের। আচ্ছা, আপনারা এই যে সংবিধানের কথা বলেন, কিন্তু এই সংবিধান মেনে কি কি কাজ করছেন গত ১.৫ বছর? একটা কাজও কি এই সংবিধান মেনে হয়েছে? নিশ্চয়ই না, তাই না? এই সংবিধান এখন যেভাবে লেখা আছে ওইভাবে তো আপনারা নির্বাচনও চাইতে পারেন না। কারণ কি জানেন? এই সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার আসবে যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার পর, যে কোনো কারণে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই সরকার ৯০ দিনের মধ্যে, ৩ মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে। কিন্তু এই সরকার তো ১.৫ বছর পার করে দিছে। তার মানে কি এই সরকার তো সংবিধান মানতেছে না। আপনারা কেন সংবিধানের কথা বলেন? আসলে এইসব গ্যাঞ্জাম কইরা কোনো লাভ হবে না, কোনো রকম লাভ হবে না। ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। হ্যাঁ ভাই, ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন। কারণ ওই যে ৭১ ফ্যাক্টরি থেকে যদি আবার ওই রাজাকার শব্দটা বাইর করে নিয়ে আসেন, আল বদর, তাদের বিচার হইতে হবে, এরকম বয়ান যদি দিতে থাকেন, এই বয়ানগুলা এই জেনারেশন নিতে পারে না। বিশ্বাস করেন, নিতে পারে না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু না বুঝা যে পথে চলে যাইতেছেন, ওই পথ থেকে কোনো সুফল ঘরে উঠাইতে পারবেন না। ওই পথে গেলে সুফল উঠাইতে পারবেন না। হ্যাঁ,
এই জুলাই গণ অভ্যুত্থানের সুফল ঘরে উঠাইতে পারবেন না ভাই, ঠইকা যাবেন, বিশ্বাস করেন ঠইকা যাবেন। মানুষ এখন অনেক সচেতন। এখন আপনি ওই 71-এর ফ্যাক্টরি থেকে কোনো শব্দ বাইর কইরা, কোনো স্লোগান বাইর কইরা স্বাধীনতার পক্ষের বিপক্ষের এই ধরনের রাজনীতি করার দরকার নাই। এই ধরনের রাজনীতি শুধু জ্ঞানজাম বাড়াইবে ভাই, দেশের জ্ঞানজাম বাড়াইবে, কোনো লাভ হবে না, 2 পয়সা লাভ পাবেন না। কারণ কি জানেন, বর্তমান সরকার সব কিছু ভুলা গেল, একটা কথা ভুলতে পারতেছে না, তারা রক্তের উপরে দাঁড়ায় আছে। এই সরকারের মধ্যে এমন অনেককেই পাবেন অনেক অপরাধ করছে, অনেক লুটপাটের সাথে হয়তো জড়িত, শোনা যায় অনেক টাকা অনেকেই পাচার করছে, হইতে পারে, আমি এটা অস্বীকার যাই না, হয়তো প্রমাণ আছে, নাইলে এই ধরনের কথা সামনে আসতো কেন। তারপর আমি বলবো এই সরকারের একজনের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনার কথা বলবো। উনাকে আপনারা হিলাইতে পারবেন না। উনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেটা কইরা ছাড়বে, নতুন বাংলাদেশের স্বীকৃতি দিবেই, জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দিতেই হবে, এটা জনগণের চাওয়া। আর এই জনগণের মনের কথাটা যারা বুঝতে পারছে তারাও বলতেছে হ্যাঁ না ভোট আগে হইতে হবে, তারপরে সংসদের ভোট, ওই সংসদে যাওয়ার পরে আগে জুলাই সনদপত্রের আইনি বৈধতা মানে গণভোট, এই গণভোটটা চাচ্ছে ওনারা আগে। কিন্তু বিএনপি রাজি হচ্ছে না কেন? একটুখানির জন্য কেন এত জ্ঞানজাম করবেন? রাজি হচ্ছে না কেন? এর মধ্যে আরেকটা লজিক আছে ভাই, এটা মাথায় রাখেন। এই হ্যাঁ আর না এর মধ্যে তো অনেক কিছু আছে, হ্যাঁ মধ্যে অনেকগুলা ব্যাখ্যা দেওয়া আছে না। যেমন জিয়া রহমান যখন হ্যাঁ না ভোট করছে, উনি কি লেখছিল যে আমার নীতিগুলো আপনারা মেনে নিবেন কিনা, যে ওনার যে নীতি তো আর একটা দুইটা থাকে না, একটা দেশ চালাবার জন্য অনেক নীতি থাকে, অনেক রকম আদর্শ থাকে, ওইটা ছোট্ট কইরা নিয়ে আসছে হ্যাঁ নাতে। আর এই হ্যাঁ না ভোটের এত শক্তি ভাই, চিন্তা করেন, ওই হ্যাঁ না ভোট দিয়া বুঝছেন একটা সংবিধান চেঞ্জ করা যায়। একটা সরকার যদি মনে করে যে হ্যাঁ আমি হ্যাঁ না ভোট পাইছি, আমি এখন আর সরতেছি না, নির্বাচন দিব না, যদি নির্বাচন নাও দেয় ওই হ্যাঁ না ভোট দিয়া বুঝছেন আগামী 2 বছর থাকতে পারবে। এইটাই হলো মেইন ভয়। আরেকটা ভয়, মেইন না আরেকটা ভয়, এইটাও ভয় পাইতেছে, হ্যাঁ না ভোট নিয়ে যদি ডক্টর ইউনূস জায়গা না ছাড়ে, যদি নির্বাচন না দেয়, না 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 এরকম কিছু করবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হইতেই হবে। আর প্রতিদিনই তো সংস্কার হচ্ছে না কেন? আজকে তো একটা সংস্কার হইলো, ওই যে রেশবি সাহেবের পায়ে ধইরা সালাম করছে, হায় হায় পুলিশের ড্রেস, উনি কিভাবে পায়ে ধইরা সালাম করতেছে, এর পিছনে কারণ কি জানেন? চোখে থাকা, নজরে থাকা, যে স্যার ক্ষমতায় গেলে, মানে উনি বুঝা ফলাইছে ওই অফিসার যে ক্ষমতা যাবে, ক্ষমতা গেল যেন বড় জায়গায় পোস্ট কইরা দেয়, ভালো জায়গায় যেখানে ইনকাম আছে। এরকম চিন্তা ভাবনা না থাকলে উনি পায়ে ধরতে পারে? চিন্তা করেন, একটু আগে শুনছি চাকরি বোধহয় চলে গেছে, ক্লোজ করছে, জানি না কি হবে। কিন্তু এইটা জানি, পুলিশ ট্রান্সফার হইলে রেল স্টেশনে যায় না, পুলিশ স্টেশনে যায়, এটা মাথায় রাখেন। হ্যাঁ ভাই, হয়তো ক্লোজ করে রাখবে, আবার হয়তো কোনো এক জায়গায় দিয়ে দিবে, কিন্তু সংস্কার করতে হইলে একেবারেই চাকরি খাইয়া দিতে হবে। এইভাবেই সংস্কার কইরা দেশটাকে নির্বাচনের জন্য তৈরি করতে হবে। এরকম 2-1টা ঘটনা দেখে মন খারাপ করবেন না, ভিতরে ভিতরে সবাই রেডি হচ্ছে ভাই নির্বাচনের জন্য। সুষ্ঠু সুন্দর নির্বাচন হইলে সঠিক মানুষের হাতে এই দেশটা চলে যাবে, অটোমেটিক চলে যাবে। এই দেশের কোনো কিছুর অভাব নাই, শুধু একটাই অভাব জানেন? একজন নীতিবান নেতা, হ্যাঁ একজন নীতিবান নেতা, যে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবে। আর কিচ্ছু চাওয়ার নাই, শুধু দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।